হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেছি এইডামার এপিসোড 9 নিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের এপিসোডটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা লিও আর তিয়ানকে দেখি তারা দাদিমাকে খুঁজতে সেই ঠিকানা অনুযায়ী যাচ্ছিল আর তাদেরকে সিজাওয়ের লোকেরা ফলো করছিল। এরপর তিয়ান আর লিও সেই ঠিকানাতে গিয়ে সেখানকার অনেক লোকদেরকে জিজ্ঞেস করে দাদিমার কথা, কিন্তু সেখানকার কেউ কিছু বলতে পারছিল না। এরপর তারা ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, এরপর সে বাচ্চারা সে দাদিমাকে দেখিয়ে দেয়। এরপর লিও আর তিয়ান বৃদ্ধ দাদিমার কাছে গিয়ে সবকিছু খুলে বলে। এরপর তারা বৃদ্ধ দাদিমাকে তাদের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু সেই দাদিমাটি অস্বীকার করে বলে, আপনারা যাকে খুঁজছেন আমি সে নই, আমি আপনাদের সাথে যাব না, আপনারা চলে যেতে পারেন। এই বলে দাদিমাটি সেখান থেকে চলে যায়। এর পরের সিনে লিও আর তিয়ানের উপর সিজাওয়ের লোকেরা আক্রমণ করে। লিও যেহেতু মার্শাল আর্ট জানতো, তাই সে আর তিয়ান মিলে সিজাওয়ের লোকেদেরকে মেরে তক্তা করে দেয়। এরপর আবারও তিয়ান আর লিও ওই বৃদ্ধ দাদিমার কাছে যায়। এরপর ওই দাদিমা বলে, তোমরা বারবার কেন আমার কাছে আসছো? তখন তিয়ান বলে, দাদিমা শুধু আপনার জন্য না, যে আপনাদের সাথে এমন অন্যায় করেছে সে আমার দুই বড় ভাইকেও মেরে ফেলেছে। এখন আমার পুরো পরিবার বিপদের মধ্যে আছে, তাই আমি সেই লোকটিকে সবার সামনে শাস্তি দিতে চাই। দাদিমা এই সমস্ত কথা শুনে তিয়ানের সাথে যেতে রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা তিয়ান আর লিউকে দেখি তারা আবারও ছদ্মবেশ ধরে ময়লার গাড়ি নিয়ে যাচ্ছিল আর রাস্তাতে সিজয়ের লোকেরা তাদেরকে দেখেও চিনতে পারে না। এর পরের সিনে আমরা ব্রাকের সিন দেখতে পাই। সেখানে মাস্টার তার স্ত্রীকে নিয়ে চলে আসে। তাদের দুজনকে জেনারেল আর ইয়ান রিসিভ করতে আসে। তাদের দুজনকে একসাথে দেখে মাস্টার অনেক খুশি হয়। এরপর আমাদেরকে জেনারেলের রাজ্যের রাজমহলের সিন দেখানো হয়। সেখানে আমরা নিউ একটা ক্যারেক্টারকে দেখতে পাই। এটা ছিল এই রাজ্যের রাজকুমারী চেংপিং। তার সামনে অনেক ছেলের ছবি রাখা হয়, কিন্তু তার কোনো ছেলেই পছন্দ হচ্ছিল না। সে শুধু জেনারেলকে বিয়ে করতে চায়। এরপর জেনারেলের কাছে রাজমহল থেকে একটি চিঠি পাঠানো হয়। সেখানে তার সাথে রাজকুমারীর জন্য বিয়ের প্রস্তাব রাখা হয়, কিন্তু জেনারেল কিছুতেই এই প্রস্তাব গ্রহণ করছিল না, কারণ সে ইয়ানকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু তার কিছুই করার ছিল না, কারণ রাজ আদেশ অমান্য করলে তার পরিবার সহ সব সৈন্যরা বিপদে পড়বে, তাদের উপরে অত্যাচার হবে। তাই সে এক প্রকারে বাধ্য হয়ে তা গ্রহণ করে নেয়। এর পরের সিনে জেনারেলকে দেখি সেখানে থাকা সব সৈন্য সহ তার ভাইকে বলে, মহারাজ যে আমাকে রাজকুমারীকে বিয়ে করতে আদেশ জানিয়েছে তা যেন বাইরের কেউ জানতে না পারে। এরপর সৈন্যরা সেখান থেকে চলে যায়। এরপর জেনারেল পিংউইকে বলে, তোর মুখ কিন্তু অনেক পাতলা, তুই এমনিতেই পেটে কথা রাখতে পারিস না, তাই আমি তোকে বারবার বলছি এই কথা যেন কেউ জানতে না পারে, এমনকি ইয়ানো না। এরপর আমরা পিংউইকে দেখি সে বাইরে এসে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তার কাছে মাস্টারের ওয়াইফ এসে বলে, তোমার কি হয়েছে, তুমি এমন ভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তখন পিংউই তার কোনো কথারই জবাব দেয় না। এরপর তার মাস্টারের সাথেও দেখা হয়। মাস্টারও জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? কিন্তু পিংউই মাস্টারের কোনো কথার জবাব দেয় না। এরপর পিংউই দৌড়ে একটি নীরব জায়গাতে চলে যায়। যেহেতু সে বেশিক্ষণ কোনো কথা চেপে রাখতে পারতো না, তাই সে চিৎকার করে বলে, মহারাজ কি করে এমন আদেশ দিতে পারে? এরপর দেখা যায় পিছন থেকে মাস্টারের ওয়াইফ সেখানে চলে আসে। এরপর সে পিংউইকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, আমাকে খুলে বলতে পারো? তখন পিংউই বলে, ভাইয়া আমাকে কাউকে বলতে মানা করেছে। এরপর মাস্টারের ওয়াইফ বলে, তুমি আমাকে বলতে পারো, আমি কাউকে বলবো না। এরপর পিংউই তাকে সবকিছু বলে দেয়। এসব শুনে মাস্টারের ওয়াইফ মাস্টারকে বলতে চায় আর বলে, মাস্টার অনেক বুদ্ধিমান, সে কোনো না কোনো একটা উপায় ঠিকই বের করবে। এর পরের সিনে আমরা সিজাওয়ের লোকদেরকে দেখি তারা তিয়ানকে খুঁজতে সদর গেটের দিকে যায়। এদিকে আমরা তিয়ান আর লিউকে দেখি তারা বুঝতে পারছিল না তারা কিভাবে সদর গেট দিয়ে বাইরে যাবে, কারণ সদর গেটে চেকপোস্ট বসানো হয়েছিল। তখন লিউ তিয়ানকে বলে, আমার মাথাতে একটা আইডিয়া এসেছে। তখন দেখা যায় কেউ একজন ঘোড়া নিয়ে দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। তখন সিজাওয়ের সব লোকেরা সেই ঘোড়াটির পিছু করে, আর এই সুযোগে তিয়ান আর লিউ মিলে সেই মহিলাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে লিও আর তিয়ানকে দেখি তাদের পাহাড়ের সেই মহলে ফিরে আসে। এরপর তিয়ান ডিং নামের ওই ছেলেটিকে বলে, এখন আমাদেরকে রাজ্যে ফিরে যেতে হবে, তুমি অবশ্যই দাদিমার খেয়াল রেখো। এর পরের সিনে আমরা সিজাওকে দেখি তার কাছে চিঠি নিয়ে আসে, আর সেই চিঠিতে লেখা ছিল তিয়ান আর লিও সেই বৃদ্ধ মহিলাটিকে নিয়ে পালিয়ে গেছে। এরপর সিজাও তার লোকদেরকে বলে এ বিষয়ে খোঁজ খবর নিতে। এদিকে আমরা ডিংকে দেখি সে তার দাদিমাকে নিয়ে চলে যায়। এদিকে জেনারেলকে দেখি সে মন ভার করে বসেছিল। এটা দেখে ইয়ান জেনারেলকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? আমি দেখেছি মহারাজের থেকে আপনার কাছে একটা বার্তা এসেছে, আর তখন থেকে আপনি এমন মুখ ভার করে বসে আছেন।
মহারাজ আপনাকে কি বলেছে? তখন জেনারেল বলে তেমন কিছু না, আসলে হয়েছে কি মহারাজ আমার প্রমোশন করেছে। ইয়ান বলে এটা তো খুশির খবর। জেনারেল বলে হ্যাঁ খুশির খবর, কিন্তু এই প্রমোশন হওয়াতে আমার কিছুটা ভয় হচ্ছে। ইয়ান বলে আরো কিছু লেখা ছিল সেই চিঠিতে? জেনারেল বলে না। তখন ইয়ান বলে আপনি চিন্তা করবেন না, যা কিছুই হোক না কেন আমি আপনার সাথেই আছি। কিন্তু ইয়ানের মনে সন্দেহ হচ্ছিল, কিছু তো একটা অবশ্যই আছে, যার কারণে জেনারেল এমন মন ভার করে বসে আছে। এরপর ইয়ান পিঙ্গুইয়ের কাছে যায়। এরপর সে পিঙ্গুইকে বলে আমি জানতে পেরেছি মহারাজ জেনারেলকে কি আদেশ করেছে। জেনারেল আমাকে সবকিছু বলে দিয়েছে। তখন পিঙ্গুই বলে ভাইয়া কেমন? সে নিজেই আমাকে বলেছে আমি যেন আপনাকে কিছু না বলি, কিন্তু সে নিজেই আপনাকে সবকিছু বলে দিয়েছে। তখন পিঙ্গুই ইয়ানকে বলে যাই হোক ভাবি, আপনি মন খারাপ করবেন না, ভাইয়ার তো আর কিছু করার নেই, সে তো আর মহারাজের আদেশ অমান্য করতে পারবে না। মহারাজ নিজে তাকে তার জামাই হবার প্রস্তাব দিয়েছে। এ কথা শুনে ইয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ে। ইয়ান একদম চুপ হয়ে যায়। এটা দেখে পিঙ্গুই বুঝতে পারে জেনারেল আসলে ইয়ানকে এ ব্যাপারে কিছুই বলেনি, বরং সেই গড়গড় করে ইয়ানকে সবকিছু বলে দিয়েছে। এটা বুঝতে পেরে সে নিজেই নিজেকে মারতে শুরু করে। এরপর আমাদেরকে রাতের বেলার সিন দেখানো হয়। ইয়ান জেনারেলের কাছে এসে বলে আমি সবকিছু জানতে পেরে গেছি, তুমি এই সব কিছু নিয়ে এতটা চিন্তা করো না। যেমন সমস্যা রয়েছে ঠিক তার সমাধানও রয়েছে। তাছাড়া আমি বরং কিছুদিনের জন্য আমার বাড়ি থেকে ঘুরে আসি, তুমিও এতদিনে এর একটা সমাধান খুঁজে বের করো। এর পরের সিনে ইয়ান ওর বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছিল। জেনারেল তাকে জড়িয়ে ধরে। এরপর ইয়ান ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এর পরের সিনে আমরা লিও আর তিয়ানকে দেখি, তারা বাড়িতে ফিরে এসেছে। সিজাও তাদেরকে বলে আপনারা সেখানে কেমন বেড়ালেন আর কি বা দেখলেন। লিও সিজয়ের সব প্রশ্নের খুব সুন্দরভাবে উত্তর দেয়। এরপর তিয়ান ওর দাদিমাকে বলে আপনাকে একজনের সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছি। তখনই সিজাও বলে ওঠে কে সে, কিন্তু তিয়ান সিজয়ের কোনো কথারই জবাব দেয় না। এদিকে আমরা সিজয়ের লোককে দেখি, সে তিয়ানের গাড়ি চালক যে কিনা ওদেরকে পাহাড়ে নিয়ে গিয়েছিল, তাকে জিজ্ঞেস করে রাস্তা থেকে কোনো ঝামেলা হয়েছিল। সেই গাড়ি চালকটি তখন বলে না তো, কোনো ঝামেলা হয়নি, তবে ম্যাডামের দাসী সাহেবের জন্য ওষুধ কিনতে দোকানে গিয়েছিল। গাড়ি চালকটিকে তখন সিজয়ের লোকটি সেই দোকানে নিয়ে যেতে বলে। এরপর সেই দোকানে গিয়ে নক করলে ডিং নামের ওই ছেলেটি বের হয়ে আসে। সিজয়ের লোকটি ডিংকে দেখে চিনতে পারে। সেই লোকটি ভাবতে থাকে এ তো সেই ছেলে যাকে সেই দিন আমি মেরেছিলাম। এরপরে সেই লোকটি গিয়ে সিজাওকে সবকিছু বলে দেয়। এরই সাথে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতেই আমরা সিজাওকে দেখি, সে তার গুপ্তচরকে বলছে ওই ডিং নামের ছেলেটির কাছে ওই বৃদ্ধ মহিলাটি আছে। এরপর সিজাও ওর গুপ্তচরকে একটি ওষুধের কৌটো দিয়ে বলে এই ওষুধ যে করেই হোক ওই বৃদ্ধ মহিলাটির সংস্পর্শে আনতে হবে। ওই গুপ্তচরটি তখন ওই ওষুধ নিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা ডিংকে দেখি, সে যখন ওই বৃদ্ধ মহিলাটিকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই একটি ছোট্ট বাচ্চা ওই বৃদ্ধ মহিলাটির হাত ধরে ভিক্ষা চায়। এরপর তারা গাড়িতে উঠে তিয়ানদের প্যালেসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর পরের সিনে দেখি সেই বৃদ্ধ মহিলাটি তিয়ানদের প্যালেসে চলে এসেছে। শাও নামের ওই দাসীটি বৃদ্ধ মহিলাটিকে চা খেতে দেয়। এরপর মহিলাটিকে দেখি সে দাদিমাকে তাদের উপরে যে অত্যাচার হয়েছিল সেই বিষয়ে সবকিছু ডিটেলসে বলে। তাদের উপরে কি এতদিন যাবৎ নির্মম ভাবে অত্যাচার করেছে তার নাম বলতেই যাবে, ঠিক তখনই তার গলাতে কাশি আসতে শুরু করে। সে তখন সেখানে রক্তের বমি করতে শুরু করে। সবাই তখন বুঝতে পারে এই বৃদ্ধ মহিলাটিকে বিষ দেওয়া হয়েছে। এরপর আমরা লিউকে দেখি, সে গিয়ে শাও নামের ওই দাসীটিকে ধরে। শাও নামের দাসীটি বলে আমি তাকে কোনো বিষ দেইনি। লিউ তখন বলে তুমি এই মাত্র এই বৃদ্ধ মহিলাটিকে চা দিয়েছো, তোমার চাতেই হয়তো বা বিষ রয়েছে। শাও নামের দাসীটি তখন সেই কাপ থেকে চা খেয়ে দেখায়, কিন্তু শাও নামের দাসীটির ওই চা খেয়ে কিছুই হয় না। এতে করে এটা প্রমাণ হয় যে ওই চায়ে কোনো বিষ ছিল না। এর পরের সিনে দেখি ওই বৃদ্ধ মহিলাটিকে ঘরে নিয়ে যাওয়া হয়, সেখানে তার চেক আপ করা হয়। তিয়ান তখন ডিংকে বলে হঠাৎ করে তার শরীরে বিষ আসলো কি করে। ডিং তখন বলে দাদিমা তো সবসময় আমার সাথেই ছিল, আমি তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করিনি, তবে রাস্তা দিয়ে আসার সময় একটি ছোট্ট বাচ্চা দাদিমার হাত ধরেছিল। এরপর তিয়ান গিয়ে সেই বৃদ্ধ মহিলাটির হাত চেক করলে দেখতে পায় তার হাতে বিষের প্রভাবে নীল হয়ে গেছে, আর এই হাত থেকে খাবার খাওয়ার সময় বিষ তার মুখে যায়, যার কারণে তার কণ্ঠস্বর সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেছে। সে আর কোনোদিন কথা বলতে পারবে না। সিন এখানে কাট হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই লিউর দাসী ডাক্তারকে বলে দয়া করে আপনি যাবেন না, একটা উপায় তো আমাদেরকে বলে যান। এরপরের সিনে শাও নামের ওই দাসীটি ওই ঘরে এসে সে বৃদ্ধ মহিলাটির নিঃশ্বাস চেক করে, সে বেঁচে আছে কিনা। চেক করে বুঝতে পারে সেই মহিলাটি মারা গেছে। এরপর শাও দৌড়ে গিয়ে এই কথাটা সিজাওকে বলে। শাও অনেক ভয় পাচ্ছিল ওই মহিলাটি মারা যাওয়ার কারণে। সিজাও বলে তুমি ভয় পেও না, পুরো বিষয়টা আমি দেখে নিচ্ছি।
এর পরের সিনে আমরা শাওকে দেখি সে দাদিমার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে ওই বৃদ্ধ মহিলাটির শেষ কার্যক্য শেষ হয়ে গেছে। দাদিমা তখন বলে হ্যাঁ, তাকে পাহাড়ে দাফন করা হবে। এর পরের সিনে আমরা শিজাওকে দেখি সে সুহা নামের একটি মেয়ের কাছে আসে লিও আর তিয়ানের সম্পর্কটাকে নষ্ট করে দিতে। এই সুহা নামের মেয়েটি তিয়ানের ছোটবেলার খেলার সাথী ছিল। সেই ছোট্টবেলা থেকে সুহা তিয়ানকে খুব ভালোবাসতো, কিন্তু দূরত্বের কারণে তাদের সম্পর্কটা ভেঙে গেছে। এরপর শিজাও ওই সুহা নামের মেয়েটিকে বলে আমি জানি তুমি তিয়ানকে অনেক ভালোবাসো। তখন ওই মেয়েটি বলে হ্যাঁ বাসি, কিন্তু এখন তো আর ভালোবেসে কোনো লাভ নেই, ওর তো বিয়ে হয়ে গেছে। এরপর শিজা সুহাকে বলে তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তুমি তিয়ানকে তোমার নিজের করে পাবে। এরপর সিন শিফট হয় শিজাও দাদিমাকে বলে আপনার কি আপনার বান্ধবীর কথা মনে আছে? তার নাতনি এসেছে আপনার সাথে দেখা করতে। এরপর সেই সুহা নামের মেয়েটি দাদিমার কাছে আসে। দাদিমা অনেক বছর পর সুহাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর ওই মেয়েটিকে বলে তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, সেই ছোট্টবেলায় আমি তোমাকে দেখেছিলাম, এখন তুমি অনেক বড় হয়ে গেছো। এরপর সেখানে তিয়ান এসে সুহাকে বলে অনেক দূর থেকে এসেছো, নিশ্চয়ই তুমি এখন অনেক ক্লান্ত হয়ে গেছো। সুহা তখন তিয়ানকে বলে তোমার সাথে দেখা করতে আসবো, এতে ক্লান্তির কি আছে, তোমাকে দেখার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। সুহা নামের মেয়েটির কথা শুনে লিওর বেশ জেলাস ফিল হচ্ছিল। এরপর আমরা দেখি সুহা তিয়ানের জন্য একটি টোকেন নিয়ে এসেছিল। সেই টোকেনটি দেখে লিওর দাসী লিউকে বলে ম্যাডাম আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো বা ভালোবাসার টোকেন, ম্যাডাম তিয়ান সাহেবকে এটা নিতে দিবেন না। সুহার থেকে তিয়ান ওই টোকেনটি নিতে চাইছিল না। তখন পাশ থেকে শিজাও বলে ওঠে সুহা অনেকদিন পর এখানে এসেছে আর ও তোমাকে কিছু একটা গিফট দিতে চাইছে, তুমি সেটা নিয়ে নাও। তখন লিও এসে সেই টোকেনটি নিয়ে নেয় আর সুহাকে বলে আমি নিয়ে নিচ্ছি, আমি নিয়ে আর তিয়ান নেয়া একই কথা। এরপর লিও সুহাকে পরিচয় দিয়ে বলে আমি লিও, তিয়ানের ওয়াইফ। সিন শিফট হয় আমরা সুহাকে দেখি ও আর দাসীকে বলছে যে করেই হোক আমাকে তিয়ানকে নিজের করে পেতে হবে। তখনই সেখানে শিজাও চলে আসে। শিজাও এসে সুহাকে বলে তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তুমি খুব তাড়াতাড়ি তিয়ানকে নিজের করে পাবে। সিন এখানে কাট হয়ে যায়। পরবর্তী সিনে আমরা সুহাকে দেখি সে তিয়ানের মহলের সামনে বাগানটাকে তার মনের মতো সাজাচ্ছিল। এই সবকিছু লিওর দাসী দেখে লিওকে এসে বলে ম্যাডাম আপনি এখানে বসে বসে কি করছেন? ওইদিকে সুহা নামের মেয়েটি তিয়ান সাহেবের বাগানটাকে তার মনের মতো সাজাচ্ছে, সবকিছু সে নিজের আওতায় নিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি আরো দেখে এলাম তিয়ান সাহেব আর সুহা নামের এই মেয়েটি আবার কিসের যেন একটা কবিতা লিখছে। লিও তখন তা দেখতে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় সুহা নামের মেয়েটি ভালোবাসার কবিতা পড়ছে, যা দেখে তো লিও রেগে মেগে আগুন হয়ে তার ঘরে ফিরে আসে। তিয়ান লিওর পিছু পিছু ঘরে এসে লিওকে বলে এত রাগ করছো কেন? ও তো আমার ছোটবেলার বন্ধু আর ওকে আমি আমার ছোট বোন মনে করি। এরপর তিয়ান লিওর রাগ ভাঙানোর জন্য লিওকে বলে তুমি এখন আমাকে যা করতে বলবে আমি তাই করব, তবু তুমি আমার উপর এভাবে রাগ করে থেকো না। লিও তখন বলে তাহলে তুমি আমাকে গাছ থেকে ফল পেড়ে দাও। এরপর দেখা যায় তিয়ান লিওর জন্য গাছ থেকে ফল পেড়ে দিচ্ছে আর সেই ফল নিচ থেকে লিও কুড়াচ্ছে। আর এই সব কিছু দূর থেকে দাঁড়িয়ে সুহা দেখছিল। এসব দেখে সুহার বেশ খারাপ লাগে। এরপর সুহা দেখে দুজন দাসী একে অপরের সাথে কথা বলছে। এই ঠান্ডার মৌসুমে কেউ যদি এই ঠান্ডা পানিতে গোসল করে তাহলে নিশ্চিত সে অসুস্থ হয়ে যাবে। এই কথা শুনে সুহাকে দেখি সে রাতের বেলাতে প্রচন্ড শীতে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে থাকে। এই সব কিছু দেখে তার দাসী তাকে থামায় আর বলে ম্যাডাম এসব আপনি কি করছেন? তখন সুহা বলে আমি অসুস্থ হলে তিয়ান আমার কেয়ার করবে আর আমি ওর কাছাকাছি থাকতে পারবো। এইসব কথা শুনে সুহার দাসী সুহার জন্য বেশ খারাপ লাগে, তাই সে নিজেও সুহার মাথায় পানি ঢালতে থাকে। দূর থেকে লিওর দাসী এইসব কিছু দেখে আর সিন এখানে কাট হয়ে যায়। পরদিন সকালে সুহার দাসীকে দেখি সে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে আর বলতে থাকে আমার ম্যাডাম সুহা অনেক অসুস্থ হয়ে গেছে। এরপর তিয়ান আর লিও সুহাকে দেখতে আসে। সুহা তখন তিয়ানের হাত ধরে ফেলে। এরপর তিয়ান সুহার পাশে বসে ওকে বলে তুমি এখন কিছু খাবার খেয়ে নাও। তখন সুহা বলে আমি সেই ফলটি খেতে চাই যে ফলটি তুমি কালকে লিওকে পেড়ে দিয়েছিলে। তিয়ান তখন কোনো উপায় না পেয়ে সুহার জন্য সেই ফলটি নিয়ে এসে সুহাকে দেয়। এই ফল দেখে সুহা খুব খুশি হয় আর ফলটি খেয়ে নেয়। সিন শিফট হয় আমরা লিওকে দেখি সে ঘরে বসে রাগে যে দেশে ফলগুলো ভেঙে নষ্ট করছিল। তখন সেখানে তিয়ান আসে। লিও তখন তিয়ানকে বলে তুমি কেন বুঝতে চাইছো না সুহা যে নাটক করছে? তিয়ান তখন বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, সুহা যখন আমাকে টাচ করেছে আমি তখনই সবকিছু বুঝে গেছি যে ও সবকিছু নাটক করছে, কিন্তু ও এমনটা কেন করছে? ও
ও তো এমন নয়, হঠাৎ করে ওর কি এমন হলো যে ও এমনটা ব্যবহার করছে। আমার মনে হয় নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। এরপর লিওর দাসী তিয়ানকে বলে, আমি একদিন সুয়াকে সিজাওয়ের সাথে কথা বলতে দেখেছি। তখনই আমরা শাও নামের ওই দাসীটিকে দেখি। সে বাইরে থেকে ওদের কথা শোনার চেষ্টা করছিল। লিও আর তিয়ান তা বুঝতে পেরে তারা দুজনে তখন জোরে জোরে ঝগড়া করার অভিনয় করতে থাকে। ওদের দুজনকে ঝগড়া করতে দেখে শাও নামের দাসীটি অনেক খুশি হয়ে যায়। এরপর সে সেখান থেকে চলে যায়। এদিকে এই ঝগড়ার এক পর্যায়ে তিয়ান লিওকে কিস করে দেয়। এর পরের সিনে দেখি শাও গিয়ে সিজাওকে বলে দেয় লিও আর তিয়ানের মধ্যে যে বিশাল বড় একটা ঝগড়া লেগেছে। এই কথা শুনে সিজাও বেশ খুশি হয়ে যায়। এরপর সিজাও সুয়ার কাছে আসে। এরপর সে সুয়াকে বলে, আমি আমার পরের চালটি চালতে যাচ্ছি, এতে তোমাকে আমার হেল্প করতে হবে। পরের দিন সুয়ার দাসী তিয়ানের কাছে এসে তাকে বলে, আপনাকে সুয়া ম্যাডাম ডেকে পাঠিয়েছে। এরপর তিয়ান যখন সুয়ার সাথে দেখা করতে যাচ্ছিল তখন দূর থেকে শাও এটা দাঁড়িয়ে দেখছিল। এদিকে দাদিমার সাথে দেখা করতে তাদের বিজনেস পার্টনাররা এসেছিল। তাদের সবার জন্য খাবারের আয়োজন বাগানে করা হয়েছিল। তাই সবাই যখন বাগানের দিকে আসছিল ঠিক তখনই সুয়ার দাসী ওর ঘরের বাইরে থেকে জোরে জোরে বলতে থাকে, তিয়ান সাহেব আপনি আর কতক্ষণ এই ঘরে থাকবেন? এ কথা শুনে দাদিমা সেখানেই দাঁড়িয়ে যায়। শাও তখন দাদিমাকে বলে, এটা তো সুয়ার ঘর, এখানে তিয়ান সাহেব তার সাথে একা আছেন। এরপর শাও বলে, থাকতেই পারে, কারণ তারা দুজনে একে অপরকে ভালোবাসে। এ কথা শুনে দাদিমা বেশ রেগে যায়। এরপর সিজাও দাদিমাকে বলে, তারা যেহেতু একে অপরকে ভালোবাসে তাহলে আপনার উচিত তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া। তখন সেখানে থাকা সবাই বলতে থাকে, হ্যাঁ তাদের দুজনকে বিয়ে দিয়ে দেওয়াই উচিত। কিন্তু দাদিমা এতে অনেক রেগে যায়। তখনই পিছন থেকে তিয়ান এসে দাদিমাকে ডাক দেয়। এটা দেখে সিজাও বেশ অবাক হয়ে যায়। তখন সে বলে, তুমি এখানে কি করে আসলে? তিয়ানকে দেখে দাদিমা অনেক খুশি হয়ে যায়। দাদিমা তখন তিয়ানকে বলে, আমার বিশ্বাস ছিল তুমি এমন কাজ কখনোই করতে পারো না, কিন্তু তুমি এখানে থাকলে সুয়ার সাথে ভিতরে কে আছে? তখন ভিতর থেকে লিও আর সুয়া বের হয়ে আসে। এর সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডটি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।